দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমার আজকের পড়ানোর বিষয় মহুয়ার দেশ। সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতাটি আমি আজ তোমাদের পড়াবো। কিন্তু তার আগে আমার একটা বক্তব্য, এই লকডাউনে বিভিন্ন জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো আশা করছি নিয়মিত লক্ষ্য করছো। কারুর কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে তোমরা সরাসরি প্রশ্ন পাঠাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর বারংবার দেওয়ার জন্য তৈরি থাকব। তাহলে এসো, আজ আমার পড়ার বিষয় সমর সেন রচিত কবিতা মহুয়ার দেশ। তোমরা বইটা খুলে নাও, আমিও বইটা বের করি। রবীন্দ্রনাথের সময় থেকেই কিংবা রবীন্দ্র পরবর্তী সময় থেকে বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশ, বিষ্ণুদের হাত ধরে যে আধুনিক কবিতার যুগ শুরু হলো, সেই যুগের অন্যতম একজন কবি ছিলেন সমর সেন। ভালো না লাগার ক্লান্তি, বিরক্তি ও নৈরাশ্য থেকে সমর সেনের কবিতার জন্ম। তিনি নাগরিক জীবনের ধূসরতার কবি। নাগরিক জীবনের ক্লান্তি, বিকার, বিক্ষোভ, সামাজিক বিরোধ ও শ্রেণী সংঘর্ষের কথা তাঁর কবিতায় প্রভাবিত হয়েছে। কবির বেশিরভাগ কবিতার মধ্যেই ফুটে উঠেছে নাগরিক জীবনের ক্লেদাক্ততা, বিষাক্ততা, নিষ্প্রাণতা, স্বার্থপরতার রুক্ষ কঠিন রূপ। তাঁর অগ্রজ কবি ছিলেন বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি রূপে পরিচিত যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তাঁরই মতো কিছুটা রোমান্টিকতা বিরোধী কবি ছিলেন সমর সেন। আসলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বাংলা সাহিত্যে রাবীন্দ্রিকতার বাইরে গিয়ে নতুন কাব্যরীতি এবং রোমান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা প্রয়োগের যে প্রবণতা দেখা গিয়েছিল বিভিন্ন কবিদের লেখার মধ্যে, সমর সেন ছিলেন তাঁদেরই মধ্যে একজন। বস্তু বিষয়ের গভীরতা, প্রকাশগত তীর্যকতা, তীব্র গণচেতনা ও নাগরিক জীবনের অন্তঃসার শূন্যতার প্রতি কটাক্ষপাত জনিত ভাষারীতি ব্যবহারে কবি সমর সেন যেন অস্থির আধুনিক কালের এক বিপন্ন বিস্ময়। তিনি মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী, আদ্যোপান্ত প্রগতিপন্থী একজন কবি ছিলেন এবং বিংশ শতাব্দীর দুটো বিশ্বযুদ্ধের প্রভাব, ক্লিষ্ট জীবনের অবক্ষয়িত রূপ বাস্তব রূপের তিনি সার্থক রূপকার ছিলেন। সমর সেন ভালো লাগার কবিতা রচনার কবি ছিলেন না। নাগরিক জীবনের কদর্যতা ও অবক্ষয় তাঁর কবিতার বিষয়। স্বভাবগত কারণে তিনি রোমান্টিকতা বিরোধী ছিলেন। তাঁর কবিতায় এসেছে অনির্দেশ্য ব্যর্থতার জন্য করুণ বিলাপ ও হাহাকারের আর দুঃস্বপ্নের কারণে বিষণ্ণতায় ডুবে যাওয়া এক ঘটনা। এই বিষাদ আবিষ্ট হয় নগর জীবনকে কেন্দ্র করেই। এই জীবনের যন্ত্রণা ও অনিশ্চয়তাকে কবি কোনো রোমান্টিক প্রেম চেতনাতেও স্থিত হতে দেননি। কবিতায় তাঁর বক্তব্যের পরিসর তাই বিস্তৃত হতে পারেনি। আমরা যে কবিতাটি পড়ব মহুয়ার দেশ, তার মধ্যেও রয়েছে একটা সাম্যবাদী চিন্তাধারা। ধনতান্ত্রিক যান্ত্রিক সভ্যতার জাঁতাকলে পিষ্ট সর্বহারা খেটে খাওয়া মানুষের প্রতি সমবেদনাই শেষ পর্যন্ত ফুটে উঠেছে এই কবিতাটির মধ্য দিয়ে। কবি মনের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের এক নিদারুণ বাস্তবতায় স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। কবি সমর সেন 1907 সালে তার কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা বলে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যার অন্তর্গত হচ্ছে এই মহুয়ার দেশ কবিতাটি। মাত্র 21 বছর বয়সে কবিতাটি তিনি লিখেছিলেন। কবিতাটি প্রথম স্তবকে তোমরা দেখো, প্রথমাংশেই কবি সুন্দর একটা চিত্রকল্প এঁকেছেন। তিনি শহরের ইট কাঠ পাথরের জঙ্গলে বাস করে মাঝে মাঝে বিকেলে অস্তগামী সূর্যকে দেখে মোহিত হয়ে যান। তিনি দেখতে পান সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কবিতার বিষয়বস্তুতে স্বপ্নময়তা ও রূঢ় বাস্তবতার পাশাপাশি অবস্থান। কবিতাটির সূত্রপাত একটি রোমান্টিক চিত্রগল্পের মাধ্যমে। দিন শেষের ক্লান্ত সূর্য মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে
গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। তা দেখে মনে হয় জলের অন্ধকারে ধূসর ফেনায় যেন আগুন লেগেছে। সেই নিস্তব্ধ উজ্জ্বল চিত্রকল্প প্রকাশের সময়ে শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে এবং অসহ্য হয়ে ওঠে। যদিও শহরের বুকে এই উজ্জ্বল আলোর স্তম্ভ দেখা খুব দুর্লভ ব্যাপার, তাই কবি মাঝে মাঝে শব্দটি ব্যবহার করেছেন। এইরকম একটি দৃশ্য প্রতিনিয়ত শহরবাসী দেখতে পায় না। শহর মানেই বড় বড় অট্টালিকাতে ঢাকা আকাশ, শহর মানেই কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় ভরা বাতাস। আর তাই কবি মনে করেন সেই উজ্জ্বল আলোর স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসে ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ নগর জীবনের যান্ত্রিকতা কিংবা দূষিত পরিবেশ কবিকে মানসিক দিক থেকে বিপন্ন করে তোলে, ক্লান্ত করে তোলে। কবিতার প্রথম স্তবকের দ্বিতীয়াংশে দেখো রয়েছে কবি মনের স্বপ্ন বা কল্পনার মধ্যে ভেসে ওঠা মহুয়ার দেশের কথা। কবির ভাষায় অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। নগর জীবনে দুঃসহ কদর্যতা থেকে আত্মমুক্তির জন্য যেন অনেক দূরে মহুয়ার দেশে মানস যাত্রা তাঁর। সেখানে সুদীর্ঘ দেবদারু গাছ পথের দুধারে সব সময় ছায়াপাত করে। অনেক দূরের সমুদ্র থেকে আসে লবণাক্ত বাতাস, যেন রাতের নিঃসঙ্গতাকে নাড়া দেয়। নগর জীবনে ক্লান্তি দূর করতে মহুয়ার ফুল ঝরে এবং মহুয়ার গন্ধে কবির অবসাদ দূর হয়। মহুয়ার দেশে এক রোমান্টিক বিচরণে তার মন আবিষ্ট হতে চায়। কিন্তু ওই যে আমি একটু আগেই বললাম রোমান্টিকতা বিরোধী কবি ছিলেন। তিনি দেখেছেন এই দেশের রয়েছে, অর্থাৎ এই মহুয়ার দেশে রয়েছে ছায়া ঘেরা পথ, পথের দুধারে দেবদারু গাছ যেন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে কোনো এক দীর্ঘ রহস্যের ছায়া ফেলে রাখে। জীবন থেকে পালিয়ে গিয়ে কবি মহুয়ার দেশে গিয়ে আশ্রয় নিতে চেয়েছেন। তিনি স্বপ্ন দেখেছেন তার ক্লান্তির উপরে একে একে ঝরে পড়বে মহুয়ার ফুল, তার শরীরের চারপাশে ভরে উঠবে মহুয়ার ফুলের গন্ধ, আর তাতেই তিনি প্রশান্তি এবং পরিতৃপ্তি পাবেন। তার স্বপ্ন পূরণ হবে বলে তিনি আশাবাদী ছিলেন। কিন্তু এই দ্বিতীয় স্তবকেই দেখো গভীর স্বপ্নভঙ্গ হওয়ার করুণ কাহিনী বর্ণনা হয়েছে। কবি অনেক স্বপ্ন নিয়ে নগর জীবন পরিত্যাগ করে মহুয়ার দেশে পৌঁছেছিলেন, কিন্তু এখানে এসেও কবি শুনতে পান মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ গ্রাম জীবনকেও গ্রাস করে নিয়েছে যন্ত্র সভ্যতা। শহরের মতো দূষণ ঘটেছে এই পল্লী প্রকৃতিতেও। শুধু তাই নয়, কবি যখন শিশির ভেজা সকাল দেখতে বাইরে বেরোন, তখন তিনি দেখতে পান কয়লা খনিতে সারা রাত ধরে পরিশ্রম করা শ্রমিকের দল ভীষণ ক্লান্ত, অবসন্ন এবং ধুলো মাখা শরীর নিয়ে হেঁটে চলেছে। কবি তাদের দেখে ব্যথিত হয়ে নিজের মনকে নিজেই প্রশ্ন ছুড়ে বলেছেন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। অর্থাৎ এই মহুয়ার দেশকে কেন্দ্র করে রোমান্টিক চেতনা স্থিত হতে পারল না। মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দে নিবিড় অন্ধকার অসহ্য হয়ে ওঠে। শিশির স্নাত সুন্দর সকালে সারা শরীরে কালো ধুলো মাখা কয়লা খনির শ্রমিকদের দেখা মেলে। ক্লান্তি ও স্বপ্নভঙ্গে দুর্ভাবনা তাদের বিনিদ্র চোখে বিরাজ করে। আসলে এই দুঃস্বপ্ন যেন শেষ পর্যন্ত কবির নিজেরই হয়ে উঠেছে। স্বপ্নভঙ্গ ও দুঃস্বপ্নের আবর্তনে মহুয়ার দেশ কবিতাটি একটি সার্থক ব্যঞ্জনাধর্মী কবিতা বলেই আমরা ধরে নিতে পারি। আশা করি তোমরা খানিকটা ধারণা নিতে পারলে। এবার আমি কয়েকটি প্রশ্ন বলছি, প্রশ্নগুলো তোমরা একটু লিখে নাও, খাতা নাও। হ্যাঁ, প্রথম প্রশ্নটা লেখো। কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় স্বপ্ন ও বাস্তবকে পাশাপাশি সহাবস্থান করতে দেখা যায়। আলোচনা করো। 2. ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে?
তা কিভাবে কেন ঘরে আসে? 3. আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ। কবি ক্লান্ত কেন? সেই ক্লান্তি দূরভীত করতে কবি কেন মহুয়ার ফুলকে কামনা করেছেন? 4 নম্বর লেখো, মহুয়ার দেশ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? এই কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছে নিজের ভাষায় লেখো। আর শেষ প্রশ্ন লেখো, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? কাদের চোখে ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? প্রশ্নগুলো বাড়িতে তোমরা সব তৈরি করবে। তারপরেও যদি না হয়, আমি তো আছি। তাহলে আশা করি এতক্ষণ তোমাদের যা বললাম সেগুলো সব ঠিকঠাক বুঝতে পেরেছো। আমি তোমাদের কিছু প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো তোমরা বাড়িতে চর্চা করবে। আর উত্তর লেখার ক্ষেত্রে কতগুলো সুনির্দিষ্ট ধারণা তোমাদেরকে মনে রাখতে হবে। 1, প্রথম বিষয় হচ্ছে, যখন উত্তরটি করবে তখন যে প্রশ্নের যে ধরনের উত্তরটা হওয়া দরকার, সে কবিতার ক্ষেত্রে হোক, গদ্যের ক্ষেত্রে হোক বা গল্পের ক্ষেত্রে হোক, তোমরা অবশ্যই কিছু উদ্ধৃতি দেবার, প্রাসঙ্গিক উদ্ধৃতি দেবার চেষ্টা করবে। উদ্ধৃতি দিতে পারলে নম্বরটা ভালো আসে। 2 নম্বর বিষয়, শব্দ চয়ন এবং সেই শব্দের মধ্য দিয়ে বাক্য নির্মাণটা খুব সুন্দরভাবে যদি হয়, তাহলে তোমাদের উত্তরের সপক্ষে নম্বরটাও ভালো আসবে। 3 নম্বর বিষয়, যদি সম্ভব হয়, ধরো আমি যে কবিতাটি এইমাত্র তোমাদের পড়ালাম মহুয়ার দেশ, তাতে তোমরা কিছু প্রাসঙ্গিকই ওই কবির বা অন্য কবির এই ধরনের কিছু রচনাও যদি তুমি পাও, সেখান থেকে কিছু উদ্ধৃতি এনে তুমি উত্তরের সপক্ষে তৈরি করো। এতে কিন্তু পরীক্ষক নিজে সন্তুষ্ট হন, পরীক্ষক বোঝেন ছাত্রটি শুধুমাত্র তার বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বাইরের জ্ঞান সম্বন্ধেও তার ধারণা যথেষ্ট আছে। এই উত্তরগুলো তোমরা তৈরি করো, তাহলে আশা করি তোমাদের সামনেই পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য অনেক অনেক ভালো প্রস্তুতি নিতে পারবে এবং ভবিষ্যতের জন্য ভালো একটা কেরিয়ার, একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবে। ব্যাস, এই পর্যন্ত আজ।